স্টুডেন্টস, আজকে দ্বাদশ শ্রেণীর ভারত ও বিশ্বের ইতিহাস এর প্রথম অধ্যায়টা থেকে আলোচনা করব। দেখো, আজকে পড়াবো অতীত স্মরণ। প্রথম অধ্যায় তোমাদের আছে অতীত স্মরণ। আজকের আলোচনার বিষয় থাকবে, দেখো, পার্ট 1-এ অতীত স্মরণ ভূমিকা, পুরাণ, বীরগাথা, লোককাহিনী, স্মৃতি এবং মৌখিক রীতি। প্রথমে থাকবে রূপকথা বা পৌরাণিক কাহিনী, মিথ, ইতিহাসের পৌরাণিক কাহিনী গুরুত্ব। তারপরে থাকবে কিংবদন্তি, লিজেন্ডস, কিংবদন্তির বৈশিষ্ট্য, কিংবদন্তির উদাহরণ, পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য, কিংবদন্তির গুরুত্ব, লোককথা, ফোকটেলস, স্মৃতিকথা, মেমোরিজ আর মৌখিক ঐতিহ্য। এটা নিয়েই প্রথম অধ্যায়টা হবে। দেখো, অতীত স্মরণ। প্রথম ভূমিকা দেখো, অতীত হলো, এই ইতিহাস হলো অতীতের কাহিনী। অতীতকাল সম্পর্কে ঐতিহাসিকদের মনে যে চেতনা ও ভাবের সৃষ্টি হয় তারই প্রতিফলন ইতিহাস। ঐতিহাসিক বিভিন্ন তথ্যসূত্র থেকে অতীতের ইতিহাসকে বের করে আনার চেষ্টা করেন। ইতিহাসের উদ্দেশ্য হলো অতীতকে অনুধাবন করে, যা একটি সামাজিক আবশ্যকতা। অতীতকে অনুধাবন করা আমাদের খুবই প্রয়োজন। অতীত থেকে আমরা শিক্ষা নিই আর কি। কারণ অতীত মানব সমাজের জীবনে গভীর প্রভাব বিস্তার করে থাকে। অতীতের ঘটনাবলী মানুষের জীবন নিয়ন্ত্রণ করে। তারা যে কেবল সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে প্রভাবিত করে। ইতিহাসের কৃতিত্ব এখানেই যে মানুষ ইতিহাসের দ্বারা অতীতের মানব সমাজ সম্বন্ধে প্রকৃত জ্ঞান অর্জন করতে পেরেছে এবং ভবিষ্যতেও মানব সমাজ সম্পর্কে অধিক জ্ঞান অর্জনে সক্ষম হবে। প্রত্যেক জনগোষ্ঠী বা মানব সমাজের মধ্যে নিজ অতীতকে স্মরণ করার প্রচেষ্টা পরিলক্ষিত হয়। ইতিহাস তাকে পরিপূর্ণতা দেয়। ঐতিহাসিক বিভিন্ন মাধ্যম থেকে অতীতকে পাঠকের সামনে তুলে ধরে। এরপর দেখো, আমাদের যেটা পড়া থাকবে পুরাণ, বীরগাথা, লোককাহিনী, স্মৃতি এবং মৌখিক রীতি, মিথস, লিজেন্ডস and folktales, memory and oral traditions। মানব সভ্যতার বিকাশের সূচনা পর্বে সমকালীন ঘটনা লিখিত আকারে সংরক্ষণের রীতি প্রায় ছিলই না। কিন্তু এর ফলে অতীতের সকল ঘটনা হারিয়ে গেছে এমনও নয়। লিখিত নির্ভরযোগ্য তথ্যের শূন্যস্থান পূরণ করা হয়েছে সমকালের প্রত্নতত্ত্ব বা মুদ্রার সাক্ষ্য থেকে। সেই সঙ্গে অতীতকে স্মরণের ক্ষেত্রে আমাদের বিশেষ সাহায্য করেছে নানা পৌরাণিক কাহিনী বা রূপকথা, বীরগাথা ইত্যাদি। দীর্ঘকাল লোকমুখে প্রচারিত হয়ে এই সকল কাহিনী পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে। বহু পরে তাদের কিছু কিছু লিখিত আকারে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে সুদূর অতীতে প্রাপ্ত বিভিন্ন মুদ্রা, শিলালেখ ইত্যাদি জাদুঘর বা মিউজিয়ামে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অতীতের স্মৃতি তুলে ধরা সম্ভব হয়েছে। এই মাধ্যমগুলি সরাসরি ইতিহাসের আকর নয়, এগুলি পরোক্ষ মাধ্যম। ঐতিহাসিককে সচেতনভাবে এবং সঠিক অনুসন্ধানের দ্বারা এগুলি থেকে অতীতকে তুলে ধরতে হবে। এবার দেখো, রূপকথা বা পৌরাণিক কাহিনী, মিথ বা রূপকথা মূলত মানুষের কল্পনা থেকে সৃষ্টি হয়েছে। মিথ বা রূপকথা কি থেকে মানুষের কল্পনা থেকে সৃষ্টি হয়েছে। নানা রূপকের মাধ্যমে এই কাহিনীর প্রকাশ ও প্রচার ঘটানো হয়। ম্যাক্স মুলারের মতে প্রকৃতির রূপক বর্ণনার মধ্য দিয়ে রূপকথার উদ্ভব ঘটেছে। রূপকথার সর্বজনীন কয়েকটি বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে প্রধানত দেবদেবী এবং অতি দৈবিক গুণসম্পন্ন দেশনায়কদের কেন্দ্র করে রূপকথা গড়ে ওঠে, একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দেবদেবী বা দেশনায়কদের অলৌকিক এবং অতি প্রাকৃতিক কর্মকাণ্ড রূপকথার বিষয়বস্তু। তিন হচ্ছে বিশ্ব সৃষ্টির রহস্য, দেবদেবীর অলৌকিক ক্ষমতা ও কর্মকাণ্ড, দেবদেবীকে তুষ্ট রাখার পদ্ধতি ইত্যাদি রূপকথাগুলির আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পায়। 4, শাসক শ্রেণীর সঙ্গে রূপকথার নায়কের মিল দেখানোর প্রয়াস নেওয়া হয়। 5, আদিম মানব সভ্যতার বিকাশ ও আধুনিক মানব সভ্যতার উদ্ভবের মধ্যবর্তী দীর্ঘ সময় ধরে রূপকথাগুলি গড়ে উঠেছে। 6, রূপকথাকে যথার্থ ইতিহাস হিসেবে মান্যতা দেওয়া যায় না, কিন্তু তাহলে কি এর গুরুত্ব থাকবে না? ঠিক আছে। ইতিহাসে পৌরাণিক কাহিনীর গুরুত্ব দেখো। ঐতিহাসিকভাবে ঠিক বা ভুল, অর্থাৎ সত্য বা মিথ্যা, তা যাচাই করা খুবই কঠিন কাজ। প্রাচীন পৌরাণিক কাহিনীগুলি কতটা বিষয়বস্তু, পৌরাণিক কাহিনীর কতটা বিষয়বস্তু শোনো। ঐতিহাসিক ঠিক বা ভুল, অর্থাৎ সত্য বা মিথ্যা যাচাই করা খুবই কঠিন কাজ। আজকাল বহু ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর ঘটনাগুলিকে ঐতিহাসিকভাবে ভিত্তিহীন বলে অনেকে অভিমত দিয়ে থাকেন। তা সত্ত্বেও বর্তমানকালে মানব সংস্কৃতি ও ধর্মের ইতিহাসে সব পৌরাণিক কাহিনী বা মিথগুলির বিশেষ গুরুত্ব অনেকে স্বীকার করে নিয়েছে। এদের গুরুত্বগুলো দেখো। এক একটা গুরুত্ব হচ্ছে সত্য ঐতিহাসিক উপাদান, সময়কাল নির্ণয়, বংশলতিকা, ধারাবাহিকতা। সত্য ঐতিহাসিক উপাদান,
পৌরাণিক কাহিনীগুলিতে অতীত ইতিহাসের বহু সত্য যথার্থ উপাদান লুকিয়ে থাকে। প্রাচীন গ্রীসের পৌরাণিক কাহিনীগুলিকে তাদের দেবতা, পূর্বপুরুষ এবং বীর পুরুষ এর গল্প বলে মনে করা হয়। জে.এফ. ভিয়ারলেইন মনে করেন যে মিথ বা পৌরাণিক কাহিনীগুলি হলো গল্পের আকারে কোনো মানব সংস্কৃতির সত্য ঘটনার প্রকাশ। প্রাচীন গ্রীসে পৌরাণিক কাহিনীর সূত্র ধরে আধুনিক কালে ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থা নির্ণয় করা সম্ভব হয়েছে। 2 হচ্ছে সময়কাল নির্ণয়। পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়। 3 বংশলতিকা। পুরাণগুলি থেকে প্রাচীনকালের বিভিন্ন রাজবংশের বংশলতিকা জানা যায়। প্রাচীন ভারতের বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। পুরাণে উল্লেখিত সকল ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন যে পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য। ধারাবাহিকতা দেখো, পৌরাণিক কাহিনীগুলি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রাচীন মানব সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্প বহু যুগ অতিক্রম করে বর্তমান কালেও প্রচলিত রয়েছে। প্রাচীন সেই সংস্কৃতি থেকে যেসব আধুনিক মানব সংস্কৃতির উৎপত্তি হয়েছে তারা স্বাভাবিকভাবেই ধরে নেয় যে প্রাচীন পৌরাণিক কাহিনীর গল্পে তাদের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে সেগুলি সত্য। এরপরে কিংবদন্তি, তখন লিজেন্ডস। মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হিসেবে কিংবদন্তির কাহিনী লিজেন্ডসকে গুরুত্ব দেওয়া হয়। পাশ্চাত্য জগতে প্রচলিত লেজেন্ড আঞ্চলিক ঐতিহ্য জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিকে বাংলায় কিংবদন্তি বলা হয়। কিংবদন্তি কি? তোমাদের ছোট প্রশ্নে আসে অনেক সময়, কিংবদন্তি কি? কিংবদন্তি কাহিনীগুলিকে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয় অতীতে একসময় সেসব ঘটনা ঘটেছিল বা সেই সব চরিত্র জীবন্ত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে থাকে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন যে অতীতকাল থেকে লোকসমাজে প্রচলিত কিংবদন্তি কাহিনীগুলিতে সামান্য পরিমাণে হলেও অতীতের বহু ঐতিহাসিক তথ্য ও সূত্র থাকে। কিংবদন্তির উদ্ভব কিভাবে হয়েছে? অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করার পর কিংবদন্তি কাহিনীর সৃষ্টি শুরু হয়েছে। পৌরাণিক কল্প কাহিনীর সৃষ্টি হওয়ার পরবর্তীকালে মানব সমাজে যখন কিছু কিছু ইতিহাস বোধ জেগে উঠতে শুরু করে তখনই কিংবদন্তির পথ চলা শুরু হয়। এবার দেখো কিংবদন্তির বৈশিষ্ট্য কি। প্রাচীন কিংবদন্তি বা লেজেন্ডের কাহিনীগুলির বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে বিষয়বস্তু। কিংবদন্তির বিষয়বস্তু বিভিন্ন ধরনের হতে পারে। ইতিহাস নির্ভর কাহিনী, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, আধ্যাত্মিক ঘটনা, পরী বা ভূত প্রেতের কাহিনী, সন্ন্যাসী, ফকির, পীর, দরবেশের কাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু হয়ে থাকে। 2 চরিত্রের অস্তিত্ব। কিংবদন্তির ঘটনাবলীর সম্পূর্ণ ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলেও একথা সাধারণভাবে স্বীকার করে নেওয়া হয় যে কিংবদন্তির চরিত্রগুলি অতীতকালে একসময় জীবিত ছিলেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিকগণ প্রায় নিশ্চিত। তারা যে সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান, সাহসী, মানবদরদী ছিলেন সে কথা স্বীকার করতে বাধা নেই। 3 হচ্ছে বিস্ময় ও কল্পনা। কিংবদন্তি হলো ইতিহাসের অপক্ষ ফসল। বিস্ময় ও কল্পনা কিংবদন্তির প্রেক্ষাপটে অত্যন্ত সক্রিয়। প্রাথমিক অবস্থায় কিংবদন্তিতে ঐতিহাসিক ঘটনার সূত্র নিহিত থাকলেও কিংবদন্তির ঘটনা পরবর্তীকালে পল্লবিত হতে হতে প্রকৃত ইতিহাসের বহু ঘটনা মুছে যায়। তাই কিংবদন্তি থেকে সঠিক ইতিহাস উদ্ধার করা খুবই জটিল। অতিরঞ্জন, কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জন থাকে আর কি। কিংবদন্তি ঘটনার বিবরণে সর্বদাই অতিরঞ্জন লক্ষ্য করা যায়। অতীতের কোন ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন অতি মানবীয় অবিশ্বাস্য অতিরঞ্জিত ঘটনা যুক্ত হয়ে কিংবদন্তি রচিত হয়। তাই বিভিন্ন কিংবদন্তিতে ভিত্তিহীন বিভিন্ন ঘটনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবার দেখো কিছু কিংবদন্তির উদাহরণ। পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য কিংবদন্তি চরিত্র ঘটনাবলী ছড়িয়ে রয়েছে। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস প্রমুখ কিংবদন্তি চরিত্রের সঙ্গে বহু কল্পকাহিনী মিশে থাকলেও বাস্তব এসব চরিত্র জীবিত ছিলেন এবং তাদের জীবনে সংঘটিত কিছু কিছু ঘটনার যে বাস্তব অস্তিত্ব ছিল তা ঐতিহাসিকরা স্বীকার করেছেন। কিংবদন্তি চরিত্রগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কিংবদন্তি উদাহরণ হল রামচন্দ্র। প্রাচীন ভারতের মহাকাব্য রামায়ণে উল্লেখিত রামচন্দ্র একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি চরিত্র। রামচন্দ্র সম্পর্কে প্রচলিত কিংবদন্তি ঘটনাগুলির মধ্যে অন্যতম হল রাজ সিংহাসন ছেড়ে পত্নী সীতা ও ভ্রাতা লক্ষণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য বনবাসে যাত্রা, লঙ্কার রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয় করে পত্নী সীতাকে উদ্ধার প্রভৃতি। শ্রীকৃষ্ণ
মহাকাব্য মহাভারতে উল্লেখিত শ্রীকৃষ্ণ চরিত্রটিও অন্যতম একটি কিংবদন্তি চরিত্র। শ্রীকৃষ্ণ সম্পর্কে কিংবদন্তি ঘটনাগুলির মধ্যে অন্যতম হল কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মলাভ, কংসকে হত্যা, অসংখ্য গোপিনীকে নিয়ে কৃষ্ণের লীলা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হিসেবে কৃষ্ণের ভূমিকা, যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে ভগবদ গীতার শ্লোক শোনানো প্রভৃতি। এটা হারকিউলিস। প্রাচীন গ্রীসের অন্যতম কিংবদন্তি চরিত্র হলেন হারকিউলিস। হারকিউলিস ছিলেন উত্তর আফ্রিকার একজন শক্তিশালী যোদ্ধা ও সুদক্ষ সেনাপতি। হারকিউলিস সম্পর্কে কিংবদন্তি প্রচলিত আছে যে জিউসের ঘুমন্ত শিশুপুত্র হারকিউলিসকে হত্যা করার জন্য হেরা দুটি সাপ পাঠান, কিন্তু শিশু হারকিউলিস জেগে উঠে দুটি সাপকে মেরে ফেলেন। যৌবনে হারকিউলিসের বহু অবিশ্বাস্য বীরত্বের কাহিনী প্রচলিত রয়েছে। তার মৃত্যুর পর একসময় তার বিস্তৃত জীবন বৃত্তান্ত মানুষ ভুলে যেতে থাকে। ক্রমে হারকিউলিসের জীবনের প্রকৃত ঘটনার পরিবর্তে তার নামের সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয় এবং তাকে নিয়ে বীর পূজা শুরু হয়। প্রমিথিউস। প্রমিথিউস হলেন প্রাচীন গ্রীসের অপর উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র। কথিত আছে যে অন্যান্য জীবদের তুলনায় মানুষকে শ্রেষ্ঠতর করে তোলার জন্য প্রমিথিউস মানুষকে সোজা হয়ে হাঁটতে শেখালেন এবং অন্যান্য জীবের চেয়ে মানুষকে মহত্তর বলে ঘোষণা করলেন। তিনি স্বর্গে গিয়ে সূর্যের কাছ থেকে আগুন এনে মানুষকে উপহার দিলেন। এই উপহার দ্বারে ক্রুদ্ধ হয়ে গ্রিক দেবতা জিউস প্রমিথিউসকে পাহাড়ের সঙ্গে শেকল দিয়ে বেঁধে তার উপর বর্বর অত্যাচার চালান। প্রতিদিন একটি ঈগল এসে প্রমিথিউসের কলিজা খেয়ে যেত এবং একটি নতুন কলিজার জন্ম হতো। এভাবে প্রমিথিউসকে জিউস শাস্তি দেন। এরপর দেখো গোপাল ভাঁড়ের কাহিনী। বাংলায় কৃষ্ণচন্দ্র রাজার রাজসভায় হাস্যরসিক গোপাল ভাঁড় সম্পর্কে বিভিন্ন কাহিনী বাংলায় প্রচলিত রয়েছে। বিভিন্ন কাহিনীতে গোপাল ভাঁড়ের অসামান্য বুদ্ধিমত্তা, রাজা ও রাজ পরিবারের সভাসদদের বারংবার বুদ্ধিতে পরাজিত করা, হাস্যরস সৃষ্টি প্রভৃতি ফুটে উঠেছে। নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা হিসেবে পরিচিত গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনীতে কিছু কিছু যথার্থ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। দেখো বিক্রমাদিত্য। কিংবদন্তির বিক্রমাদিত্য ছিলেন সুশাসক, দক্ষ বিচারক, সাহসী এবং বীর। তার নবরত্ন সভা ছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস। উজ্জয়িনী ও পাটলিপুত্র দুটোই ছিল তার রাজধানী। তিনি শকদের পরাজিত করে সরকারি উপাধি গ্রহণ করেন এবং বিক্রম সম্মত প্রবর্তন করেন। অনেক ঐতিহাসিকই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে কিংবদন্তির বিক্রমাদিত্যের মিল খুঁজে পান। অন্যান্য চরিত্র দেখো। উপরোক্ত কিংবদন্তি চরিত্রগুলো ছাড়াও ভারতের কয়েকটি উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র হলেন রাজস্থানের রানা ও বীরাঙ্গনা, পূর্ববঙ্গের ভাওয়াল পরগনার ভাওয়াল রাজা, সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু কানু মুন্ডা, বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা, বাংলার রঘু ডাকাত প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি হলেন রবিন হুড। ব্রিটেনের শেরুর জঙ্গলের এই ডাকাত তার মহানুভবতার জন্য দেশকালের গণ্ডি অতিক্রম করে আজও অত্যন্ত জনপ্রিয়। এবার দেখো পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির মধ্যে পার্থক্য। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির কাহিনীর মধ্যে সর্বদা সুস্পষ্ট পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয়, তবে সাধারণভাবে উভয়ের মধ্যে দু একটি পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন দেখো কিংবদন্তি আর পৌরাণিক কাহিনী। প্রধান চরিত্র। কিংবদন্তির কাহিনীতে মানুষের কর্মকাণ্ড ও শক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। মানুষই হলো কিংবদন্তি কাহিনীর কেন্দ্রীয় চরিত্র, এক অসামান্য ব্যক্তির চরিত্র এবং তার কার্যাবলী কিংবদন্তির বিষয়বস্তু। আর পৌরাণিক কাহিনীতে ঈশ্বরের কর্মকাণ্ড, শক্তির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। এই কাহিনীগুলিতে অলৌকিক জগতের ঈশ্বরই মূল নায়ক নায়িকা। ভিত্তি দেখো। অধিকাংশ ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির একটি সামাজিক বা সাংস্কৃতিক ভিত্তি থাকে। কোনো না কোনো সমাজ, সভ্যতা ও সংস্কৃতির উপর ভিত্তি করে কিংবদন্তি কাহিনীগুলি গড়ে ওঠে। আর পৌরাণিক কাহিনীগুলি সাধারণত ধর্মভিত্তিক হয়। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল বা কিভাবে কোনো পৌরাণিক প্রথার উদ্ভব ঘটেছিল, এই ধরনের বিষয়গুলি প্রধানত পৌরাণিক কাহিনীতে আলোচিত হয়। কালপঞ্জি। সম্পূর্ণ যথার্থ না হলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তির ঘটনাগুলির একটি আনুমানিক কালপঞ্জি থাকে। আবার অন্যদিকে বর্তমান সময়ের ভিত্তিতে পৌরাণিক কাহিনীর কোনো ধারাবাহিক কালপঞ্জি থাকে না। পৌরাণিক কাহিনীগুলির একটি নিজস্ব কালপঞ্জি থাকে। বাস্তবতা। কিংবদন্তির ঘটনার একটি মূল ঐতিহাসিক ভিত্তি থাকে। যেমন রামায়ণ মহাকাব্যের মূল চরিত্র রামচন্দ্র সম্পর্কে বহু কিংবদন্তি অর্থাৎ অবিশ্বাস্য কাহিনী প্রচলিত থাকলেও অযোধ্যায় রামচন্দ্র নামে একজন রাজা অবশ্যই বাস্তবে ছিলেন। অন্যদিকে পৌরাণিক ব্যক্তি বা ঘটনার সঠিক কোনো প্রমাণ বা ঐতিহাসিক ভিত্তি থাকে না। ভিত্তি থাকলেও তা অত্যন্ত দুর্বল হয়। যেমন হিন্দু পুরাণে আছে যে সৃষ্টির পর পৃথিবী একটি কচ্ছপের মাথার উপর অবস্থান করত। সহায়ক উপাদান। কিংবদন্তির গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে বিভিন্ন কাল্পনিক উপাদানকে ব্যবহার করা হয়।
অন্যদিকে পুরাণ গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে সহায়ক উপাদান হিসেবে উপমার ব্যবহার করা হয়। বিষয়বস্তু: কিংবদন্তিতে কোনো অতীত সংস্কৃতির এক অসামান্য ব্যক্তি চরিত্র থাকেন, তবে তার ঘটনার ভিত্তিকে বাস্তবতা দানের উদ্দেশ্যে নানা কাল্পনিক চরিত্রের আগমন ঘটানো হয়। পৌরাণিক কাহিনী প্রাকৃতিক জগতের বিবরণ দিতে গিয়ে উপমার ব্যবহারের ভিত্তিতে অতীতের বর্ণনা করা হয়। গল্পের প্রয়োজনের তাগিদে অতীতের সংস্কৃতির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করা হয়। এবার দেখো কিংবদন্তির গুরুত্ব। মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তিগুলির গুরুত্বগুলো হলো: এক হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের সূত্র। বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে পূর্ববঙ্গের সীতারকোট, বেহুলার বাসরঘর, অরুন্ধাব ঢিবি, টুঙ্গিশর ঢিবি প্রভৃতি স্থান সম্পর্কে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে। এই কিংবদন্তিগুলির পরিপ্রেক্ষিতে সীতারকোটের উঁচু ঢিবিতে 1968 এবং 1972 খ্রিস্টাব্দে এবং অন্যান্য স্থানগুলিতে 1978 খ্রিস্টাব্দে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব পাওয়া গেছে। আনন্দদান দেখো 2। কিংবদন্তি ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোক সমাজকে আনন্দ দিয়ে যাচ্ছে। কিংবদন্তিতে আনন্দদায়ক উপাদান আছে বলে এগুলি বংশ পরম্পরায় বর্তমানকালে এসে পৌঁছেছে। সেই সূত্রে কিংবদন্তির মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক সূত্র বর্তমানে আমরা জানতে পারি। 3 হচ্ছে শিক্ষাদান। বর্তমানকালের মানুষকে কিংবদন্তির ঘটনাগুলি অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতির বিষয়ে তথ্য সরবরাহ করে। এগুলি থেকে বর্তমানকালের মানুষ নৈতিকতা শিক্ষা লাভ করতে পারে এবং জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে। ঐতিহাসিক ভিত্তি: কিংবদন্তির ওই কাহিনী রূপকথার কাহিনীর মতো সম্পূর্ণ কাল্পনিক নয়। বহু ক্ষেত্রে কিংবদন্তির কাহিনীগুলির বাস্তব ভিত্তি আছে। বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী পুজোর ভিত্তিতে আজও একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়। তাই কিংবদন্তি থেকে যথার্থ ঐতিহাসিক উপাদান পাওয়া সম্ভব। সমালোচনা দেখো। কিংবদন্তির কাহিনীগুলির বিভিন্ন গুরুত্ব থাকলেও এর কিছু ত্রুটি বিচ্যুত রয়েছে। কিংবদন্তির প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রবাহিত হওয়ার ফলে ইতিহাসের অতীত ঘটনাবলীর সঙ্গে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয়ে পড়ে। ফলে প্রকৃত ইতিহাসকে খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, অযোধ্যার রাজা রামচন্দ্র জীবিত অবস্থায় উদারতা, মানবিকতা, পরোপকার, শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, প্রজাদের ভালোবাসা লাভ প্রভৃতির ফলে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। পরবর্তীকালে তার চরিত্রে নানা কাল্পনিক কাহিনী যুক্ত হয় এবং তিনি ভগবানে পরিণত হন। এরপর দেখো লোককথা, ফোক টেলস। লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা এবং এক ধরনের ঐতিহ্যবাহী লৌকিক সাহিত্য, যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয়। এই কাহিনীগুলি কোনো অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণের সৃষ্টি হতে পারে। লোককথার কাহিনীগুলির উদ্ভবকাল সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না, তবে গবেষকগণ অনুমান করেন যে বিভিন্ন দেশের লোককথার কাহিনীগুলির উৎপত্তি হচ্ছে সভ্যতা বিকাশের আদি লগ্নে এবং বিভিন্ন সমাজ বা সংস্কৃতির মৌখিক ঐতিহ্য থেকে। অতীতকাল থেকে মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় চলে আসছে ভারতে প্রায় 1000 বছর আগে রচিত নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ, খ্রিস্টপূর্ব 2য় শতকে বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র এবং খ্রিস্টপূর্ব 4র্থ শতকে রচিত জাতক কাহিনী লোককথার অন্যতম নিদর্শন। 19 শতকে ইউরোপের বিভিন্ন লোককথার কাহিনীগুলি সংগ্রহ করে গবেষকগণ লিখিত বইয়ের আকারে প্রকাশ করতে শুরু করেন। ডেনমার্কের হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, জার্মানির জ্যাকব ও উইলহেম গ্রিম ভ্রাতৃদ্বয় প্রমুখ লোককথার অন্যতম জনপ্রিয় গল্পকার ছিলেন। এবার দেখো লোককথার সংজ্ঞা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লোককথার সংজ্ঞা দেওয়া যায়, যেমন এক হচ্ছে জীবন ও কল্পনার সংমিশ্রণ। কার্ল টমলিনসন ও ক্যারল লিন্স ব্রাউনের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে তাই হলো লোককথা। এসব গল্পকথা যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় প্রচলিত হয়ে আসছে। এসব কল্প কাহিনীগুলি সেই সমাজ বা সভ্যতার ঐতিহ্যবাহী সাহিত্য, যা প্রাকৃতিক ও আধ্যাত্মিক জগৎকে বোঝার ও ব্যাখ্যা করার চেষ্টা করে। 2 হচ্ছে প্রাকৃতিক আইনের অনুপস্থিতি। লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা যা শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক আইন কার্যকরী হয় না, অর্থাৎ প্রাকৃতিক বা সাধারণ নিয়ম কানুনগুলি লোককথার গল্পে কার্যকরী হতে দেখা যায় না। লোককথার বৈশিষ্ট্য কি? এক হচ্ছে শিশুদের জন্য রসদ। কিংবদন্তি, পুরাণ প্রভৃতি কাহিনীগুলোতে শিশু, কিশোর, যুবক, বয়স্ক প্রভৃতি সকলের জন্য রসদ থাকে, কিন্তু লোককথায় সাধারণত শিশু ও কিশোর কিশোরীদের জন্য রসদ থাকে।
অজ্ঞাত পরিচয় লোক, সাধারণভাবে লোককথা প্রকৃত সৃষ্টিকর্তা বা রচয়িতাদের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে আসল লোককথাগুলি পরিমার্জন করে যারা এগুলি আবার প্রকাশ করে তাদের কিছু কিছু নাম বা পরিচয় সম্পর্কে জানা যায়। অলিখিত কাহিনী, লোককথার কাহিনীগুলি সাধারণত অলিখিত হয়। অবশ্য বর্তমানকালে পৃথিবীর বিভিন্ন ভাষার লোককথাগুলি সংগ্রহ করে বিভিন্ন গবেষক লিখিত বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। ধর্মীয় বিষয়ের গুরুত্বহীনতা, লোককথার কাহিনীতে ধর্মীয় বিষয়বস্তুর বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় না। এসব কাহিনীতে স্বর্গীয় বা ঐশ্বরিক ঘটনার বর্ণনার বিশেষ গুরুত্ব নেই। 5. মানুষের আলোচনা, লোককথার বর্ণনায় মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সাধারণ ঘটনাবলীকে গুরুত্ব দেওয়া হয়। মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের বিষয়গুলি লোককথার গল্পে বিশেষ গুরুত্ব পায়। অতি প্রাকৃতিক বিষয়, লোককথার কাহিনীর মধ্যে মানুষের সঙ্গে বিভিন্ন ভৌতিক বা অতি প্রাকৃতিক চরিত্র যেমন ডাইনি, দৈত্য, পরী, ড্রাগন প্রভৃতি থাকে। তাছাড়া এসব কাহিনীতে বিভিন্ন পশু পাখি, ম্যাজিকের ঘটনা প্রভৃতি থাকে। 7 হচ্ছে ব্যক্তিত্ব আরোপ, লোককথার গল্পগুলিতে বিভিন্ন পশু পাখি ও কীট পতঙ্গের মধ্যে মানুষের মতো ব্যক্তিত্ব আরোপিত হতে দেখা যায়। তারা মানুষের মতো কথা বলে এবং নিজেদের চিন্তার প্রকাশ ঘটায়। আর অনির্দিষ্ট স্থান কাল পাত্র, লোককথার গল্পের কোনো স্থান কাল পাত্রের কোনো সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় না। একদা এক দেশে এক রাজা বাস করত, এই ধরনের অনির্দিষ্ট স্থান কাল পাত্র দিয়ে লোককথার গল্পগুলি শুরু হয়। প্রসার, সুদারল্যান্ড ও আলবাথনট মনে করেন যে দূর দেশে যাত্রা করা নাবিক, সন্ন্যাসী, চারণকবি, যোদ্ধা, যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত বন্দী করে নিয়ে যাওয়া শত্রুপক্ষের যোদ্ধা, কৃতদাস নারী প্রমুখের মাধ্যমে কোনো সমাজের লোককথার কাহিনীগুলি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। লোককথার উদাহরণ দেখো, বিভিন্ন দেশে সমাজে বিভিন্ন লোককথার গল্পকথাগুলি হলো। এক হচ্ছে 7 ভাই চম্পা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর ঠাকুরমার ঝুলি 1907 খ্রিস্টাব্দ নামক বইয়ের একটি জনপ্রিয় গল্প হলো 7 ভাই চম্পা। এক রাজার 3 রানীর কাহিনী নিয়ে এই গল্প গড়ে উঠেছে। তাদের কোনো সন্তান ছিল না। পরে ছোট রানী 7টি ছেলে ও একটি মেয়ের জন্ম দিলে অন্য রানীরা রাজার অলক্ষ্যে শিশুগুলিকে মাটিতে পুঁতে দেয় এবং রাজাকে জানায় যে রানীর গর্ভে 7টি ব্যাঙ ও একটি ইঁদুর জন্মেছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজা ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দেন। অনেকদিন পর রাজা প্রকৃত ঘটনা জানতে পেরে অন্য রানীদের প্রাসাদ থেকে বের করে দেন। আলীবাবা ও 4002, আরব্য রজনীর লোককথায় আছে যে জনৈক কাশেম তার দাদা আলীবাবার সম্পত্তি দখল করে নিলে আলীবাবা সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে থাকেন। একদিন তিনি জঙ্গলে দূর থেকে দেখেন যে 40 চোর চিচিং ফাঁক বলে ধনরত্ন ভরা একটি গুপ্ত গুহার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চোরদের অনুপস্থিতিতে আলীবাবা চিচিং ফাঁক বলে গুহায় ঢুকে প্রচুর ধনসম্পদ নিয়ে ঘরে ফিরলেন। এই কাহিনী শুনে তার ভাই কাশেম চিচিং ফাঁক বলে গুহায় ঢুকে ধনরত্ন নিল। চিচিং ফাঁক কথাটি ভুলে গিয়ে গুহা থেকে আর বেরোতে পারেনি। পরে চোরের দল এসে তাকে হত্যা করে। 3 হচ্ছে লক্ষিন্দরের জীবন প্রাপ্তি। গ্রাম বাংলায় প্রচলিত উল্লেখযোগ্য লোককথার গল্প হল বেহুলা লক্ষিন্দরের কাহিনী। শিবের উপাসক ধনী বণিক চাঁদ সদাগর মর্তে মনসাকে পূজা দিতে অস্বীকার করলে মনসার অভিশাপে লক্ষিন্দর ছাড়া চাঁদের সকল পুত্রের মৃত্যু হয়। লক্ষিন্দরও বাসর ঘরে সর্পাঘাতে মারা যান। মনসার কাছে লক্ষিন্দরের প্রাণ ফেরানোর প্রার্থনা করে মৃতদেহ নিয়ে লক্ষিন্দরের স্ত্রী বেহুলা 6 মাস ধরে ভেলায় চড়ে বহু পথ পাড়ি দেন। মৃতদেহ পচন ধরে। শেষ পর্যন্ত মনসার বরে লক্ষিন্দর প্রাণ ফিরে পায় এবং পুত্রবধূর অনুরোধে চাঁদ সদাগর ও মনসার পূজা দিতে রাজি হন। টম থাম্ব ও দত্ত, ইউরোপের বিভিন্ন দেশে টম থাম্ব ও দত্তের লোককথাটি প্রচলিত রয়েছে। টম থাম্বের কাহিনী হলো রিচার্ড জনসন কর্তৃক প্রকাশিত 1621 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্প। এই গল্পের মূল কাহিনী হলো টম থাম্ব তার বাবার বুড়ো আঙ্গুলের চেয়ে ছোট, ফলে অনায়াসেই গরু তাকে গিলে ফেলতে পারে। একসময় এক রাক্ষস তাকে গিলেও ফেললেও শেষ পর্যন্ত বমি করে তাকে সমুদ্রে উগরে দিতে বাধ্য হয়। এরপর সমুদ্রের একটি মাছ টমকে খেয়ে ফেলে। ঘটনাচক্রে সেই মাছটি কিং আর্থারের খাবারের জন্য ধরে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। মাছটি কাটলে টম বেরিয়ে আসে এবং রাজপ্রাসাদে থাকতে থাকতে রাজার অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। টম থাম্বের গল্প অনুকরণে বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর লেখেন বুড়ো আংলা। বুড়ো আঙুলের সমান আংলা হাঁসের পিঠে চড়ে সারা দেশের উপর দিয়ে উড়ে বেড়ায় এবং দেশের পরিচয় তুলে ধরে। এরপর দেখো লোককথার গুরুত্ব কি। লোককথার কাহিনীগুলি ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস জানার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন 1, সমাজ সংস্কৃতির পরিচয়।
কোন সমাজে সৃষ্ট লোককথাগুলিতে সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি বিষয়ে যথেষ্ট প্রভাব পড়ে। ফলে অতীতকালে সেই সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য কেমন ছিল তার মোটামুটি আভাস সেই সমাজ সৃষ্ট লোককথার কাহিনীগুলি থেকে জানা যায়। ঐতিহাসিক ধাঁচের আভাস। বিভিন্ন সমাজের ঐতিহাসিক কাহিনীর অনুকরণে বিভিন্ন লোককথার প্রচলন করতে দেখা যায়। এরূপ লোককথার কাহিনীগুলি থেকে সেই সমাজের ঐতিহাসিক ধাঁচ সম্পর্কে আভাস পাওয়া যায়। যেমন মধ্যযুগের বাংলা চাঁদ সওদাগরের কাহিনীতে সপ্তডিঙা মধুকর ভাসিয়ে দূর দেশে চাঁদের বাণিজ্য করতে যাওয়ার যে ঘটনা বাংলার লোককথায় পাওয়া যায়, তা থেকে এই ঐতিহাসিক সত্যটুকু অবশ্যই উপলব্ধি করা যায় যে সে যুগে বাংলার বণিকরা দূর দেশে বাণিজ্য করতে যেত। 3 হচ্ছে মনোরঞ্জন। লোককথার গল্পগুলি মানুষকে যুগের পর যুগ ধরে আনন্দ দান করেছে। যে যুগে বিজ্ঞানের বিশেষ উন্নতি ঘটেনি বা শিক্ষার প্রসার ঘটেনি, সে যুগের লোককথার গল্পগুলো ছিল মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম। 4 শিক্ষাদান। লোককথার গল্পগুলি মানুষকে জীবন চলার পথে যথার্থ শিক্ষাদান করে। এজন্য বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন যে, যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের লোককথার গল্প পড়তে দাও, যদি তাদের আরো বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদের আরো বেশি লোককথার গল্প পড়তে দাও। সমালোচনা দেখো। লোককথার গল্পগুলির অধিকাংশ হলো সম্পূর্ণ কাল্পনিক। অধিকাংশ কাল্পনিক লোককথার গল্পেরই কোনো ঐতিহাসিক ভিত্তি থাকে না। যেমন বেহুলার প্রার্থনায় লক্ষিন্দরের প্রাণ ফিরে পাওয়ার ঘটনাটি কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। এরূপ লোককথার আজব কাহিনীর উপর ভিত্তি করে গড়ে ওঠা ইতিহাস ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো স্মৃতিকথা, মেমোরিজ। ইতিহাসের একটি অন্যতম মৌখিক উপাদান হলো স্মৃতিকথা, মেমোরিজ। অতীতের কোনো ব্যক্তি, পরিবার বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অনেক তথ্য কোনো মানুষের কাছে থাকতে পারে, যিনি সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী। সেই ঘটনা অতীত হয়ে গেল, ঘটনার বিবরণটি সেই ব্যক্তির স্মৃতিতে থেকে যায়। তিনি এই ঘটনাগুলি পরবর্তীকালে স্মরণে এনে প্রকাশ করতে পারেন। এমন হতে পারে যে কোনো ব্যক্তি বা কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, অথবা সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী ছিলেন। অতীতের ঘটনায় অংশগ্রহণকারী বা ঘটনার সাক্ষী সেই ব্যক্তি তার অতীত স্মৃতি বা থেকে তৎকালীন ঘটনার বিবরণ দেন। এরূপ ক্ষেত্রে পরবর্তীকালে সেই ব্যক্তির দেওয়া স্মৃতিকথায় উল্লেখিত তথ্যগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থে যতদূর মনে পড়ে থেকে তার সমসাময়িক ইংরেজ শাসন এবং স্বাধীন ভারতের রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া সম্ভব। এছাড়া দক্ষিণারঞ্জন বসু সম্পাদিত ছেড়ে আসা গ্রাম নামে গ্রন্থটিতে উল্লেখিত বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথা থেকে পূর্ববঙ্গে থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া সম্ভব। স্মৃতিকথার সংজ্ঞা শোনো। আত্মজীবনীমূলক গ্রন্থের প্রধান বিভাগ হল স্মৃতিকথা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্মৃতিকথার সংজ্ঞা দেওয়া যায়। 1. বাস্তব ঘটনার বিবরণ। অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে প্রকাশ করতে পারেন। এরূপ কাহিনী সাধারণভাবে স্মৃতিকথা নামে পরিচিত। স্মৃতিচারণ। স্মৃতিকথা হলো এমন এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার জীবনে ঘটে যাওয়া বা জীবনে প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বিবরণ স্মৃতি থেকে এনে তুলে ধরেন। অর্থাৎ স্মৃতিকথাগুলো এক ধরনের অতীত স্মৃতিচারণ। 3 হচ্ছে ঐতিহাসিক ঘটনা। স্মৃতিকথা হলো লেখকের এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, যেখানে লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে অতীতের কোনো ঘটনার বিবরণ দেয়। স্মৃতিকথার বৈশিষ্ট্য। স্মৃতিকথার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ঘটনার সত্যতা। স্মৃতিকথা কোনো কাল্পনিক উপন্যাস নয়, এর একটি বাস্তব ভিত্তি আছে। স্মৃতিকথার কাহিনী কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার ফসল। লেখক সাধারণ প্রকৃত ঘটনায় তার স্মৃতিকথায় তুলে ধরেন বলে মনে করা হয়। তাই স্মৃতিকথার বিষয়বস্তুতে সত্যতা থাকে এবং এর ঐতিহাসিক ভিত্তিও শক্তিশালী হয়। বিশেষ ঘটনার উপস্থাপন। স্মৃতিকথায় লেখকের সমগ্র জীবনের আলোচনা করা হয় না, বরং লেখকের জীবনকালে সংঘটিত সুনির্দিষ্ট কিছু ঘটনার উপর অধিক গুরুত্ব দিয়ে স্মৃতিকথা লেখা হয়। তাই অধিকাংশ স্মৃতিকথার শিরোনামে উক্ত ঘটনার উল্লেখ পাওয়া যায়। যেমন দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু নামে একটি গ্রন্থ লেখেন, যেটি প্রকৃতপক্ষে একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে লেখকের জীবনের সমগ্র আলোচনায় স্থান পায়নি, পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা স্থান পেয়েছে। উত্তম পুরুষে লেখা। স্মৃতিকথা সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। রচনার উপস্থাপনা করা হয় উত্তম পুরুষে, অর্থাৎ বক্তা বা লেখক নিজে কাহিনীর কথক বলে স্মৃতিকথার কাহিনীকে এগিয়ে নিয়ে যান। নিজস্ব অনুভূতির প্রকাশ। বক্তা বা লেখক তার স্মৃতিকথায় যে কাহিনী বা ঘটনার বিবরণ দেন, তার ঘটনার সমসাময়িককালে তার মনে কিরূপ প্রভাব ফেলেছিল, তিনি কিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, বা সেই ঘটনার সমসাময়িক পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে দেখেছেন, তা তার স্মৃতিকথার আলোচনায় উঠে আসে। স্মৃতিকথা উদাহরণ। স্মৃতিকথার বিভিন্ন উদাহরণ রয়েছে। যেমন
এক, মণিকুন্তলা সেনের স্মৃতিকথা। 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট কলকাতায় মুসলিম লীগের উদ্যোগে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে মণিকুন্তলা সেন তার স্মৃতিকথা সেদিনের কথা লিখেছেন। মুসলিম লীগ একটা মিছিলে যোগ দিতে আহ্বান জানালো মুসলিম জনতাকে। এই মিছিল থেকে যে একটা কিছু ঘটবে এটা সবাই অনুমান করছিল। মিছিল যত এগোয় মারামারি ও লুটপাট ততই চলতে থাকে। তার স্মৃতিকথার এই তথ্য 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট কলকাতায় শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হতে পারে। দুই হচ্ছে আশালতা সরকারের স্মৃতিকথা। বিপ্লবী আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের শিষ্যা একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে তার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মানসিকতা গড়ে ওঠা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলে যোগদানের আগ্রহ, লড়াইয়ের জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, সশস্ত্র লড়াই, জেল যাত্রা প্রভৃতি ঘটনার বিবরণ রয়েছে। 3, নারায়ণ সান্যালের স্মৃতিকথা। সাহিত্যিক নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা প্রকাশ করেছেন। এই স্মৃতিকথা থেকে সুভাষচন্দ্র সম্পর্কে সমসাময়িক বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া সম্ভব। 4, সুফিয়া কামালের স্মৃতিকথা। বাংলাদেশের সাহিত্যিক সুফিয়া কামাল 1911 জন্ম, 1999 খ্রিস্টাব্দে মৃত্যু। লেখা 71-এর ডায়েরি। কার লেখা? সুফিয়া কামালের। 71-এর ডায়েরি একটি মূল্যবান স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তানের বর্বরতা, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনীর যুদ্ধের বিভিন্ন টুকরো ঘটনার উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে এই স্মৃতিকথার যথেষ্ট গুরুত্ব রয়েছে। 5, মান্না দের স্মৃতিকথা। প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনী জীবনের জলসাঘর 2005 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি পরে ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ইয়াদেন জি উঠি নামে প্রকাশিত হয়। স্মৃতিকথাটি মারাঠি অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। মান্না দে 1919 জন্ম, 2013 খ্রিস্টাব্দে মৃত্যু। 1942 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমৃত্যু হিন্দি ও বাংলা সঙ্গীতের জনপ্রিয় শিল্পী হিসেবে বিচরণ করেছেন। এই সময়কালে মুম্বাই ও কলকাতার বিভিন্ন শিল্পী সঙ্গীত চর্চার ইতিহাস লিখতে গেলে মান্না দে রচিত স্মৃতিকথা জীবনের জলসাঘরে নিঃসন্দেহে একটি মূল্যবান ঐতিহাসিক উপাদান হিসেবে বিবেচিত হবে। এবার দেখো স্মৃতিকথার গুরুত্ব। স্মৃতিকথামূলক বিবরণীগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলি হলো, এক হচ্ছে গুণীজনদের বিবরণ। অধিকাংশ ক্ষেত্রে স্মৃতিকথাগুলি গুণী ব্যক্তিরা রচনা করেন, ফলে তাতে অবান্তর, পক্ষপাতমূলক ও অতিরঞ্জিত ঘটনার প্রবেশ হ্রাস পায় এবং এগুলি থেকে অতীতের বিভিন্ন বাস্তব ঘটনার তথ্য ও বিবরণ পাওয়া যায়। 1946 খ্রিস্টাব্দে কলকাতার দাঙ্গার ঘটনাবলী বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথায় পাওয়া যায়। 2, প্রত্যক্ষদর্শীর বিবরণ। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ তাদের স্মৃতিকথাগুলোতে আলোচনা করেন, ফলে উক্ত বিবরণে ঐতিহাসিক তথ্যের সত্যতা অনেক বেশি থাকে। 3, ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্ব। বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান উপাদান হিসেবে কাজ করতে পারে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্বর পাক বাহিনী পূর্ববঙ্গের সাধারণ মানুষের উপর যে বর্বর ও নৃশংস অত্যাচার ও হত্যালীলা চালিয়েছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হল স্মৃতিকথাগুলি। কেননা পাক সামরিক বাহিনী তখন পূর্ব বাংলার সমস্ত সংবাদ গোটা বিশ্ব থেকে আড়াল করেছিল। সমালোচনা। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে স্মৃতিকথা থেকে সঠিক ঐতিহাসিক উপাদান পাওয়া সম্ভব হয় না। এর কারণ হলো কোনো বিশেষ মতাদর্শের প্রতি নিজের সমর্থন জানাতে গিয়ে কোন ব্যক্তি নিজেদের স্মৃতিকথায় অতীতের প্রকৃত ঘটনাকে বহু ক্ষেত্রে অতিরঞ্জিত করেন। 2 হচ্ছে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা অনেক সময় তাদের স্মৃতিকথায় সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে পারেন না। 3, একই ঘটনা বহুকাল পরে বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথায় বিভিন্নভাবে প্রকাশিত হয়, ফলে সঠিক ঘটনা জানা মুশকিল হয়ে পড়ে। এরপরে দেখো মৌখিক ঐতিহ্য, ওরাল ট্র্যাডিশনস। মৌখিক ঐতিহ্য হলো এক ধরনের সাংস্কৃতিক বিষয়, ঐতিহ্য যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মানুষের মধ্যে মুখে মুখে প্রচলিত হয়ে আসে। যে কোনো ঘটনার ইতিহাস লিখিত আকারে প্রকাশিত হওয়ার পূর্বে মৌখিক ঐতিহ্য বা বিবরণ হিসেবে অল্পকাল বা দীর্ঘকাল তার অস্তিত্ব থাকে। মৌখিক সাহিত্য অন্যান্য বিষয়ে লিখিত নথি ছাড়াও কোন সমাজের মৌখিক ইতিহাস কেবলমাত্র মৌখিক ঐতিহ্যের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী অন্য প্রজন্মে পৌঁছতে পারে। এক হচ্ছে ধারণার বিবরণ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানাল নেভেলস ও তার সহযোগীগণ 1940-এর দশকে মৌখিক ইতিহাসের আধুনিক ধারণার বিকাশ ঘটান। তিনি 1948 খ্রিস্টাব্দে কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস প্রতিষ্ঠা করেন।
দুই হচ্ছে টেপ রেকর্ডার আবিষ্কার। 1960-এর দশক এবং 1970-এর দশকের প্রথম দিকে কথাবার্তা রেকর্ড করার যন্ত্র টেপ রেকর্ডার সহজলভ্য হয়ে উঠলে তখন থেকে ইতিহাসের উপাদানের অন্যতম শাখা হিসেবে মৌখিক ইতিহাস বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় নাগরিক অধিকার, নারীবাদ, ভিয়েতনাম যুদ্ধ বিরোধী প্রতিবাদ প্রভৃতি বিষয়ে বিভিন্ন তথ্য টেপ রেকর্ডারের মাধ্যমে সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। এই সময় অস্কার লিউস, স্টার্কস টার্কেল, আলেক্স হ্যালি প্রমুখ তাদের রচনার বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার থেকে প্রাপ্ত স্মৃতিকথা যথেষ্ট পরিমাণে ব্যবহার করেন। 3 মৌখিক ইতিহাস চর্চার সংস্থা। আমেরিকার মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন 1966 খ্রিস্টাব্দে ও ব্রিটিশ মৌখিক ইতিহাসবিদগণ ওরাল হিস্ট্রি সোসাইটি 1969 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এভাবে বিভিন্ন দেশে এই মৌখিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলি মৌখিক ইতিহাসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মৌখিক ইতিহাস চর্চার অগ্রগতি। 4 বিংশ শতকের শেষ দিকে ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে মৌখিক ইতিহাস চর্চা বিভিন্ন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে শুরু করে। 1998-99 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বিভিন্ন বেতার কেন্দ্র বিভিন্ন দেশ ও স্থানের বহু ব্যক্তির কাছ থেকে মৌখিক ইতিহাস রেকর্ড করে এবং রেকর্ড করা এই মৌখিক ইতিহাস দ্য সেঞ্চুরি স্পিক্স শিরোনামে 640টি পর্বে সম্প্রচার করে। এভাবে সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিকথা বা মৌখিক ইতিহাস বর্তমানকালে ঐতিহাসিকদের কাছে মূল্যবান হয়ে ওঠে। এবার দেখো মৌখিক ইতিহাসের সংজ্ঞা। মৌখিক ঐতিহ্যের বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায়, যেমন 1 হচ্ছে সাক্ষাৎকারের তথ্য সংগ্রহ, শ্রবণ বীক্ষণ প্রভৃতি যন্ত্রপাতি ব্যবহার করে বা পরিকল্পিত সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কোনো ব্যক্তি, পরিবার, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা অথবা প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনার ঐতিহাসিক তথ্য সংগ্রহ ও চর্চার বিষয়টি মৌখিক ইতিহাস, সেটাকে বলে ওরাল হিস্ট্রি বা মৌখিক ঐতিহ্য নামে পরিচিত। 2 মৌখিক বার্তা। জন ভ্যানসিনা মতে মৌখিক ঐতিহ্য হল এক ধরনের মৌখিক বার্তা যা কথা, গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে এসে পৌঁছায়। তথ্য বিশ্লেষণ ও চর্চা। ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন এর মতে অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কণ্ঠস্বর, স্মৃতিকথা, বিভিন্ন সম্প্রদায় ও অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও চর্চা করাকেই মৌখিক ইতিহাস বলে। এবারে মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্য। মৌখিক ঐতিহ্যের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো 1 হচ্ছে সাক্ষাৎকার। প্রধানত সাক্ষাৎকারের মাধ্যমে সেই ব্যক্তির কাছ থেকে কোনো মৌখিক ইতিহাস বা ঐতিহাসিক ঘটনার তথ্য সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার গ্রহণ করার জন্য আজকাল অডিও টেপ, ভিডিও টেপ ও রেকর্ড করার অন্য কোনো যান্ত্রিক কৌশল ব্যবহার করা হয়। রেকর্ড করা বক্তব্যগুলি ইতিহাস রচনার মূল্যবান উপাদান হিসেবে কাজ করে। 2 অলিখিত ইতিহাস। মৌখিক ইতিহাস প্রথম পর্বে লিখিত ইতিহাস হিসেবে পাওয়া যায় না। এসব ইতিহাসের কাহিনীগুলি মানুষের মুখে মুখে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মৌখিক ইতিহাসের তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে লিখিত ইতিহাস রচিত প্রকাশিত হতে পারে। 3 সংরক্ষণ। অতীতের কোনো ঘটনার বিবরণ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে তার নথি বা রেকর্ড হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হয়। এসব তথ্যাবলী বিভিন্ন মহাফেজখানা, গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ থেকে পরবর্তী প্রজন্ম অতীত ইতিহাস জানতে পারে। প্রত্যক্ষ উৎস। যে বা যারা অতীতের কোনো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সাধারণত তারাই মৌখিক ইতিহাস সৃষ্টি করেন। তাই বলা যায় যে মৌখিক ঐতিহ্য হলো কোনো ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ উৎস। এর উপর ভিত্তি করে পরবর্তীকালে যথার্থ ইতিহাস লেখা হতে পারে। এবার দেখো মৌখিক ঐতিহ্যের উদাহরণ। ইতিহাসের উপাদান হিসেবে মৌখিক ঐতিহ্যের বিভিন্ন উদাহরণ পাওয়া যায়, যেমন 1 প্রাচীন গ্রিসের ইতিহাস। মৌখিক তত্ত্বের সহায়তা নিয়ে প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস 484 থেকে 425 খ্রিস্টপূর্বাব্দ সর্বপ্রথম যথার্থ পদ্ধতিতে গ্রিসের ইতিহাস লেখার সূত্রপাত করেন। তিনি 490 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস ও পারস্যের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ইতিহাস রচনা করেন। হেরোডোটাসের জন্মের 6 বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের কাহিনী যখন তিনি রচনা করতে শুরু করেন, তখনও সেই যুদ্ধে অংশগ্রহণকারী বা প্রত্যক্ষদর্শী বা সাক্ষী বহু মানুষ বেঁচে ছিলেন। তিনি তার ইতিহাস লেখার সময় যুদ্ধ সম্পর্কে সেসব সাক্ষীদের দেওয়া তথ্য যথেষ্ট পরিমাণে ব্যবহার করেন। অপর গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস 460 থেকে 395 খ্রিস্টপূর্বাব্দ ও তার ইতিহাস রচনার কাজে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি বা সাক্ষীর মৌখিক বিবরণ থেকে প্রাপ্ত তথ্য যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছেন। 2 নীলকরদের অত্যাচারের ইতিহাস। বাংলার নীল চাষীদের উপর ইংরেজ নীলকর সাহেবদের তীব্র অত্যাচার ও নির্যাতনের কাহিনী লোকের মুখে মুখে সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। বিশ্বে ডাকাতের মতো নীল বিদ্রোহের নেতাদের কাহিনী সর্বোচ্চ জনপ্রিয় হয়ে ওঠে। এসব কাহিনী মুখে মুখে পরবর্তী প্রজন্মে পৌঁছে যায়। মৌখিক ঐতিহ্য নির্ভর এসব কাহিনী বাংলার নীল বিদ্রোহের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।
3 ক্ষুদিরামের ফাঁসি। অত্যাচারী ব্রিটিশ সরকার 1908 খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরামকে ফাঁসি দেয়। ক্ষুদিরামের মৃত্যুর পর অজ্ঞাত পরিচয় গীতকারের লেখা একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি গ্রাম বাংলার সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। গানটি বংশ পরম্পরায় আজও বাঙালিদের মধ্যে চলে আসছে। বর্তমানকালে মৌখিক উৎস থেকে এই গানটি শুনে উপলব্ধি করা যায় যে অত্যাচারী ইংরেজ শাসকদের বিরুদ্ধে ক্ষুদিরাম দেশবাসীর অকুণ্ঠ করুণা ও সমর্থন লাভ করেছিলেন। 4 উদ্বাস্তুদের ইতিহাস। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পৃথক পাকিস্তানের সৃষ্টি হলে পূর্ববঙ্গ পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। ফলে পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তানের বিপুল সংখ্যক হিন্দু নিরাপত্তার অভাব বোধ করে। 1947 খ্রিস্টাব্দ থেকে 1971 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্ব সীমান্তের অন্যান্য রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়। লক্ষ লক্ষ নিঃস্ব রিক্ত উদ্বাস্তু শিয়ালদাহ, হাওড়া সহ অন্যান্য রেল স্টেশনে ফুটপাতে পড়ে থাকে এক দুর্বিষহ জীবন কাটাতে বাধ্য হয়। পূর্ববঙ্গের মাতৃভূমি ছেড়ে আসা উদ্বাস্তুদের জীবনযাত্রা নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট গবেষণা এবং সে সময়ের ইতিহাস লেখার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে উদ্বাস্তুদের স্মৃতিকথা। এরপরে মৌখিক ঐতিহ্যের গুরুত্ব কি? ইতিহাসের উপাদান হিসেবে মৌখিক ঐতিহ্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলি এক হলো, 1 আদিম সমাজের গুরুত্ব। মৌখিক ইতিহাস আদিম সমাজে খুবই গুরুত্বপূর্ণ ছিল। লিখিত ইতিহাসের ধারা শুরু হওয়ার পূর্বে আদিম মানুষের কাছে অতীতের তথ্য সরবরাহের একমাত্র মাধ্যম ছিল মৌখিক ইতিহাস। আদিম মানুষ মৌখিক ইতিহাসের কাহিনীগুলিকে বিশ্বাস করেই মুখে মুখে তাদের পরবর্তী প্রজন্মের কাছে কাহিনীগুলিকে পৌঁছে দিয়েছিল। 2 প্রাথমিক উপাদান। কোন ঘটনার ইতিহাস যখন লেখা হয় তখন সেই ঐতিহাসিক ঘটনার প্রাথমিক উপাদান বিশেষ পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘটনাটির বিষয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাথমিক উপাদান হিসেবে মৌখিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নিম্ন বর্গের ইতিহাস। অনেক সময় সমাজের অবহেলিত নিম্ন বর্গের মানুষদের কোনো লিখিত নথিপত্র বা দলিল দস্তাবেজ থাকে না। এসব মানুষের ইতিহাস জানতে গেলে মুখের কথা, কিংবদন্তি, প্রবাদ, স্মৃতিচারণ প্রভৃতির উপর নির্ভর করতেই হয়। 4 যথার্থ তথ্য সরবরাহ। বিভিন্ন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক যথার্থ ইতিহাসকে আড়াল করার উদ্দেশ্যে নিজেদের দৃষ্টিকোণ থেকে ঔপনিবেশের ইতিহাস রচনা করে থাকেন। দেশীয় পণ্ডিতদের ইতিহাস রচনার কাজে বাধা সৃষ্টি করেন। কিন্তু ঔপনিবেশের যথার্থ ইতিহাস মৌখিক ঐতিহ্যের মাধ্যমে সেদেশের জনসমাজে প্রচলিত থাকে। ঔপনিবেশিক শাসন অবসানের পরবর্তীকালে সেদেশের যথার্থ ইতিহাস রচনার কাজে মৌখিক ঐতিহ্য যথার্থ তথ্য সরবরাহ করতে পারে। মূল্যবান তথ্য। মৌখিক ইতিহাসকে অনেকে লিখিত ইতিহাসের মতো নির্ভরযোগ্য তথ্য বলে মনে করেন। 1997 সালে কানাডার সুপ্রিম কোর্ট মৌখিক ইতিহাসকে ইতিহাসে লিখিত তথ্যের মতোই সমান গুরুত্বপূর্ণ বলে রায় দেয়। সমালোচনা। মৌখিক ইতিহাসের আপাত মূল্য থাকলেও তা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। 1 কোন বিশেষ মতাদর্শের প্রতি অনুগত ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করে তা থেকে যথার্থ মৌখিক ইতিহাস উদ্ধার করা কষ্টসাধ্য হতে পারে। যেমন আমেরিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন নিহত 1825 খ্রিস্টাব্দ হওয়ার কিছুদিন পরে এমন কিছু মানুষের সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা লিঙ্কনের সান্নিধ্যে ছিলেন বা তার সঙ্গে কাজ করেছেন। এরূপ ব্যক্তিরা তাদের সাক্ষাৎকারে লিঙ্কন সম্পর্কে যে অনুভূতি প্রকাশ করবেন তা লিঙ্কন বিরোধীদের সাক্ষাৎকারের বিরোধী হতে পারে। 2 মৌখিক ইতিহাসের কাহিনী মুখে মুখে প্রচারিত হয় বলে তাদের সহজেই ভুল তথ্যের অনুপ্রবেশ ঘটতে পারে। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত তোমরা এটা ভালো করে শুনবে, কারণ শুধুমাত্র নোটস পড়া, আমরা দেখবেন অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি নোট আকারে, সেগুলো দেখতে থাকো। তবে শুধুমাত্র নোটস পড়লে হবে না, বইটা ভালো করে জানতে হবে, তাহলে তোমরা এর থেকে সহজে বুঝতে পারবে। এর থেকে চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন আসে, অত ছোট ছোট প্রশ্ন আসে, এগুলো ভালো করে সমাজে জানার দরকার আছে। আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।